এরপরে বেগম জিয়ার লিগ্যাসি। বেগম জিয়াকে প্রথম দেখি 4 বা 5 পড়ি। উনি নির্বাচনী বক্তৃতা মনে হয় 2011 সালে ঝালকাঠি জেলায় গেলেন। তো আমি তো নলছিটি বাসা, আমার উপজেলায়, ওনারে আমার দেখতেই হবে, কিন্তু বাড়ি থেকে যাইতে দিবে না। আমি যদি বড়দের সাথে গিয়ে উঠি তাহলে সবাই বলবো হুজুরের ছেলে নিয়ে গেলে ঝামেলা পর্ব দিয়ে যাও। আমি সকালে একা একা গিয়ে উঠি, স্টেডিয়ামে বসে আছি বিকেল পর্যন্ত, যে সামনে থেকে ওনারে দেখতে হবে। একদিন আগে লিখেছিলাম যে মাঝে মাঝে এমনিতেই উদ্দেশ্যহীনভাবে একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে রাস্তা দিয়ে চলি, আকাশের দিক তাকাই, জোরে শ্বাস টানি, আর ভিতর থেকে এমনিতেই বের হয়ে আসে ইটস মাই কান্ট্রি। অন্য দেশে যদি আমি জন্ম নিতাম, আমাকে যদি এরকম কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসতো, আমার হয়তো 10টা রোলস রয়েস থাকতো, আমি হয়তো এই দেশে সেটা আমার নেই, কিন্তু আমার যা আছে সেটা কিন্তু কোনোভাবেই কম না। একটা জিনিস তো হতেই যে মিলাতাম দেশটাকে, হ্যাঁ, সো মানে মনে হতো যে আমাদের তো এইভাবে বসবাস করার কথা না। এখনো আমার প্রাণ কাঁদে অন্য সবার মধ্যে, আমরা যারা বাইরে থাকি, প্রতি নিঃশ্বাসে আমি আমার গন্ধ পাই না, কিংবা আকাশ পাই না, পাখি পাই না, গাছ দেখতে পাই না, এগুলো কাজ করে। কিন্তু আমি খুব বর্তমান নিয়ে বাস করি, তানভীর। একই সাথে বাংলাদেশ পুরোপুরি একসাথে ইউনাইটেড হওয়া, এটা লাস্ট কবে বাংলাদেশের সবাই একরকম ভাবে ইউনাইটেড হয়েছিল, এটা আসলে খুবই মুশকিল বলা মুশকিল। বাসা থেকে উপজেলা বিএনপির অফিস তখন 1 থেকে 2 মিনিট দূরে নলছিটিতে, এবং আমার পুরো পলিটিক্যাল জার্নিটা বিএনপির হাত ধরে, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া ওনাদেরকে বিএনপির বাইরেও প্রচন্ডভাবে ওনাদের প্রতি এক ধরনের ভালোবাসা। এটা ছোটবেলা থেকে আমি যখন কম পলিটিক্স বুঝি তখন আমি তাদেরকে ভালোবাসি। আমার মনে আছে যখন আমি ক্লাস 3-তে পড়ি, আমার বাসা থেকে 1 থেকে 2 মিনিট উপজেলা বিএনপির যেহেতু অফিস, আমার সাথে ফ্রেন্ডরা যখন ক্রিকেট বা ফুটবল খেলতে যাইতো আমি সেটাও চাইতাম, কিন্তু আমি সময় পেলেই বিএনপির অফিসে গিয়ে বসে থাকতাম। যেহেতু আব্বাকে সবাই চেনে, আমাদের পরিবারকে ভীষণ সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, তা আমি গেলে তো একটু এক্সট্রা খাতির করতো, চেয়ারে বসাইতো। কিন্তু আমার মনে আছে আজকে যে আপনার 2001-এর আগ পর্যন্ত 96 থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন না দেশে আমি ভাবিস তখনও বাংলাদেশে না পলিটিক্সটা ছিল। 2000 সনের দিকে আমি মনে হয় তখন 3-তে পড়ি, যখন বিএনপি হরতাল ডাকতো, তো হরতালের আগের রাতে মশাল মিছিল হতো। 2টা জিনিস হতো, একটা হলো আগের দিন টেম্পুতে করে মাইকিং হতো, আগামীকালকের হরতাল সফল হোক সফল হোক। সন্ধ্যার পরে মশাল মিছিল হতো। তো আপনি জানেন আমাদের কমন কালচার যে সন্ধ্যার পরে কোনোদিন কেউ বাইরে থাকতে পারবে না, মাগরিবের আগে গিয়ে ঘরে উঠতে হবে, আর নইলে তো মার খেতে হবে বাসায়। তো আমি এই মার খাওয়ার ঝুঁকি নিয়েই যতদিন হরতালের আগে মশাল মিছিল হইতো আমি গিয়ে বিএনপির অফিসে বসে থাকতাম এবং এই মশাল মিছিলে যোগ দিতাম। এরপরে বেগম জিয়ার লিগ্যাসি। বেগম জিয়াকে প্রথম দেখি 4 বা 5 পড়ি। উনি নির্বাচনী বক্তৃতা মনে হয় 2011 সালে ঝালকাঠি জেলায় গেলেন। তো আমি তো নলছিটি বাসা, আমার উপজেলায়, ওনারে আমার দেখতেই হবে, কিন্তু বাড়ি থেকে যাইতে দিবে না। আমি যদি বড়দের সাথে গিয়ে উঠি তাহলে সবাই বলবো হুজুরের ছেলে নিয়ে গেলে ঝামেলা পর্ব দিয়ে যাও। আমি সকালে একা একা গিয়ে উঠি, স্টেডিয়ামে বসে আছি বিকেল পর্যন্ত, যে সামনে থেকে ওনারে দেখতে হবে, ভদ্র মহিলারে, এবং সেইটা করে বাড়িতে ফিরলাম সন্ধ্যার পর। এর মানে হলো এই পলিটিক্যাল জার্নিটা আমার ছোটবেলা থেকে, আমি ভালো স্লোগান দিতাম, ভালো বক্তৃতা করতাম। 2001 সনে সম্ভবত আমি 5-এ পড়ি। আমার এলাকায় যিনি বিএনপির প্রার্থী, উনি ওনার নির্বাচনী প্রচারণায় আমি প্রথম বক্তৃতা করলাম। মানে হইলো আমার এলাকায় সবাই যেহেতু জানে আমি ভালো স্লোগান দিয়ে বক্তৃতা করি, সবাই ধরে উঠে দিলে হাদি হুজুরের ছেলে, ও কথা বলবে। এবং এত ভালো হইছে, আমার মনে আছে ওই আমলে উনি বেশ কিছু টাকা গিফট দিলেন আমারে। তো আমি আবার ফ্রেন্ডদেরকে নিয়ে মিছিল টিছিল করে বাসায় ফিরে আসছি। তো ওই যে নির্বাচন অথবা ইলেকশন পলিটিক্স, এই পুরো জার্নিটা মানে যখন থেকে বুঝি, মানে তখন থেকে এটার সাথে আছে। এতদিন পরে এসে আমি বলতে পারি আল্লাহ আমাকে কিন্তু অনেক দিয়েছেন। অন্য দেশে যদি আমি জন্ম নিতাম, আমাকে যদি এরকম কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসতো, আমার হয়তো 10টা রোলস রয়েস থাকতো, আমি হয়তো এই দেশে সেটা আমার নেই, কিন্তু আমার যা আছে সেটা কিন্তু কোনোভাবেই কম না। সো জায়গাটা কিন্তু বদলেছে। সো আমি যদি থ্যাঙ্কফুল না হই, আমি যদি শুকরানা না করি এবং যদি বলি যে না ইন্ডাস্ট্রি আমাকে কিছু দেয়নি, আমি আমার ছেলে মেয়েকে ইন্ডাস্ট্রিতে আনবো না, তাহলে আসলে আমি অকৃতজ্ঞর মতো কথা বললাম। আমি সেই কথাটা বলবো না। এই ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে, বাট ডেভেলপ করার আরো অনেক জায়গা আছে। একটু আগে যেটা বললাম যে প্রপার রয়্যালটিটা ইনশিওর করতে হবে। প্রপার রয়্যালটি আসার জন্য এটা আসলে গভর্নমেন্টের নীতি নির্ধারণের জায়গা থেকেই ব্যাপারটা করতে হবে। সো ওইটার জন্য কালচারাল মিনিস্ট্রি থেকে
কিছু পদক্ষেপ নিতে হবে, কপিরাইট ডিপার্টমেন্ট থেকে কিছু পদক্ষেপ নিতে হবে, এবং যারা অলরেডি বড় বড় কর্পোরেটস আছে যারা এখন বেশি সুবিধা পাচ্ছে তাদেরকে বোঝাতে হবে যে লং টার্মে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির উত্তরণের জন্য, ভালোর দিকে যাওয়ার জন্য আপনাদেরকে একটু ছাড় দিতে হবে। একটা জিনিস তো হতেই যে মিলাতাম দেশটাকে, হ্যাঁ, সো মানে মনে হতো যে আমাদের তো এইভাবে বসবাস করার কথা না, মানে মানবাধিকার নিয়ে আমাদের দেশে আমরা কে বসবাস করতে পারছি বা পারি, ওইটা আমাকে খুবই করতো। আরেকটা হতো ইনসিকিউরিটি, আমার জন্য না, আমার স্ত্রীর জন্য না, বাচ্চাদের জন্য। রাস্তায় প্রতিদিন হচ্ছে মানুষ কি করে মারছে, আমি সেটাও বলছি না, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ইটস এ কিলিং। এই যে প্লেনটা পড়ে এতগুলো বাচ্চা চলে গেল আমাদের জীবন থেকে, ইটস এ কিলিং। এগুলি সব কিন্তু অনিয়মের কুফসল, একদম কোনো জায়গায় কাজটা ঠিক মতো আমরা করছি না। তো এই ইনসিকিউরিটি গুলো কাজ করতে, আমি বলি কোনো একটা আন্দোলনে আমি যখন ফাইনালি ডিসাইড করলাম যে কোনো একটা জায়গায় চলে যাব বাচ্চাদের নিয়ে, ওদের ভালো ভবিষ্যৎ বা সেফটি একটা জায়গা, তখন আমার বউকে একদিন আমি নিজেই বললাম লেটস গো সামওয়্যার, কফি বানিয়ে খাবো, তাও এদেরকে এখানে রাখবো না, এরকম একটা জায়গা। তো কি ঘটলো, আমি থাকতাম লালমাটিয়ায়, ওরা গাড়িতে বাসায় আসছিল, স্কুল শেষে আন্দোলন চলছিল একটা, রাবা প্লাজার ঠিক সামনে, রাস্তায় বোমা বর্ষণ হয়েছে, ককটেল চার্জ হয়েছে। আমার বাচ্চারা যে গাড়িতে ছিল, আমার গাড়িতে, ওর পাশের গাড়িটা বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছে। তো এরকম অনেক কিছু কাজ করতো যে এদের কোনো একটা জায়গায় যেখানে হেসে খেলে একটু বাঁচতে পারবে, যেহেতু এদেরকে আমরা পৃথিবীতে এনেছি, কোনো একটা জায়গায় ছেড়ে দিই। মানে এটা কিন্তু প্রথম একটা বিষয় ছিল আমার বাইরে চলে আসার বা সেটেল করার। এখনো আমার প্রাণ কাঁদে অন্য সবার মধ্যে, আমরা যারা বাইরে থাকি, প্রতি নিঃশ্বাসে আমি আমার গন্ধ পাই না, কিংবা আকাশ পাই না, পাখি পাই না, গাছ দেখতে পাই না, এগুলো কাজ করে। কিন্তু আমি খুব বর্তমান নিয়ে বাস করি। তানভীর, ধরো বিএনপির সময় যারা আওয়ামী লীগ করা লোকজন আছে, যারা শিল্পী আছে, তারাও কিন্তু কোনো সুযোগ পায় না। এখন তার মানে কি এটা যুগে যুগে চলবে? তোমার যেটা প্রশ্ন ছিল, এটা তো চলা উচিত না ভাই। কিন্তু এর থেকে বেরোয় আসা আসলে ভেরি টাফ। এটা আগামী সরকার আসার পরে আরো তোমার বছর খানেক যাওয়ার পরে রিয়েলাইজ করা যাবে যে তোমার প্রশ্নটাকে আসলে উত্তর দেওয়া সম্ভব কিনা। এটা উত্তর দেওয়া সম্ভব না, পৃথিবীর সব দেশেই এগুলো হয়। কিন্তু এটা যাওয়া উচিত আমি মনে করি, কিন্তু নতুন সরকার আসার পরে আমরা বুঝতে পারবো। ওই যে মানে ভালো, মানে গুড ফিলিংটা শুধু ওখানেই যে আগে হয়তো বা মানে ওই যে বললাম 100 কিলোমিটারে খারাপ হচ্ছিল, এখন 50-এ খারাপ হবো, ভালো হইলো ওইটুক 50-এ, আবার আর একটা ধাক্কার পরে হয়তো বা 50 থেকে আমরা 25-এ আসবো। এখন ওই ফ্রিকোয়েন্সিটা, ইন্দোনেশিয়া কিন্তু একই খেলা শুরু হয়েছে, মানে এই ইন্দোনেশিয়াও কিন্তু একই জিনিস শুরু হয়েছে। এখন আমাদের 15 বছরের ব্যবধানে বা 90 থেকে 24 লাগছে আমাদের, আমরা ওই খারাপের দিকেই যাচ্ছিলাম। এখন 24 থেকে কতগুলো বছর আমরা আবার কমতে আসবো, সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা এই রাহু মুক্ত আসলে কবে হতে পারি। একদিন আগে লিখেছিলাম যে মাঝে মাঝে এমনিতেই উদ্দেশ্যহীন ভাবে একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে রাস্তা দিয়ে চলি, আকাশের দিক তাকাই, জোরে শ্বাস টানি, আর ভিতর থেকে এমনিতেই বের হয়ে আসে ইটস মাই কান্ট্রি। এই যে লাস্ট 16 বছর, একটা দীর্ঘ সময়, এটা আমার দেশ এটা মনে হতো না। ফিস করে কথা বলতাম, ডাইরেক্ট ফোন কাউকে যে ডাইরেক্ট ফোন দেওয়া যায়, এখনো কেউ যদি কাউকে যদি ফোন দিতে হয় বা কারো ডাইরেক্ট ফোন আসে, হঠাৎ করে কিছুক্ষণ জার্ক লাগে, এই ও ডাইরেক্ট ফোন দিল। মানে কি এক ভয়ের সংস্কৃতির ভিতরে, কি এক শ্বাসরুদ্ধকর মানে পরিস্থিতির মধ্যে ছিলাম। আর একজন লেখক হিসেবে তো এটা আরো বেশি কষ্টের। সাধারণ মানুষ হচ্ছে আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষের লক্ষ্য থাকে যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ল অ্যান্ড অর্ডার, এগুলো। কিন্তু আমাদের তো কথা বলতে হয়, আমাদেরকে লিখতে হয়, এবং আমাদের সময়কে লিখতে হয়। বেসিক্যালি একজন লেখকের কাজ তো তার সময়কে লেখা, খুব দুরূহ কাজ। তো যার ফলে কষ্টটা আরো বেশি ছিল। তো সেই জায়গা থেকে মানে তুমি বললে কেমন আছে, এই জন্য যে বারবার বেঁচে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে কথা বলতে পারছি, এবং আজ যেন এই দুঃস্বপ্নের মধ্যে না যেতে হয়, এরকম একটা আতঙ্ক মাঝে মাঝে কাজ করে। সো এই ধরনের সময় কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই জেনারেশনও করে নাই, বা ইভেন আমরা যারা একটু আগের, আমরা তো জেনজি না, আপনি চাইলেও জেনজি হইতে পারবেন না, এখন তো সবাই মনে মনে জেনজি। হ্যাঁ, তো আমরা কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করি নাই। তো যেভাবে যাচ্ছিল সেই দিকে আসলে মানে বলে না যে একটা বিস্ফোরণ, তো জনবিস্ফোরণ তো একটা হয়ে গেছে। তো এটা আরো কি খারাপ দিকে যাচ্ছে নাকি আসলে আশার দিকে যাচ্ছে, ওইটার যে ধরনের টেনশন, ট্রমা, এবং একই সাথে বাংলাদেশ পুরোপুরি একসাথে ইউনাইটেড হওয়া, এটা লাস্ট কবে বাংলাদেশের সবাই একরকম ভাবে ইউনাইটেড হয়েছিল, এটা আসলে খুবই বলা মুশকিল। আপনি যদি এভাবে দেখেন যে আন্দোলনটা কিসের ছিল, আন্দোলনটা ছিল কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনদের যে এটা ছিল যে কোটা বিরোধী।
কিন্তু বিষয়টা তো আসলে কোটাতে মানে আটকে নাই। আর তখন এটা গণমানুষের আন্দোলন হয়ে গেল, যার জন্য ওরাই কিন্তু দেখেন বললো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এখানে জনতা ইনভলভ হয়ে গেল। আমরা দেখলাম যে পরিমাণ মানুষ মারা গেছে, সেখানে ছাত্রর পাশাপাশি সাধারণ মানুষ, একদম ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে দরিদ্র মানুষজন যেভাবে মারা গেছে, বিভিন্ন পেশাজীবী লোকজন। এটা আসলে 15 বছরের যেই ধরনের দুঃশাসন, অপশাসন, দমন পীড়ন, সেটারই একটা কালেকটিভ প্রতিবাদ। খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি যে এটার অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে। মানে আপনি যদি এভাবে দেখেন যে আমাদের এর আগে বড় বড় আন্দোলন যদি আমরা বলি, সেটা 2013-তে একটা আন্দোলন হয়েছিল, তারপর হচ্ছে শাহবাগে, তারপরে ধরেন 2018-তে প্রথম কোটা বিরোধী আন্দোলন প্রথম যেটা হয়েছিল, তারপরে বাচ্চারা যেটা শুরু করেছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সবগুলাই একটা মোমেন্টাম গেইন করার পরে তারপর পড়ে গেছে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে দমন পীড়নে পড়ে গেছে, কারণ তখন হয়তো সবাই এক হয় নাই। এইবারের আন্দোলনের বিউটিটা হচ্ছে যে এইবারের আন্দোলনের আপনি যদি হিসাবে দেখেন যে টার্নিং পয়েন্ট আমি কিভাবে বলবো, বাংলাদেশ আজীবন হচ্ছে গিয়ে কি এক নেতা নির্ভর জাতি। আমরা সবসময় একজনকে খুঁজি, হয় এ টিমের উনি হবেন, নইলে বি টিমের উনি হবেন। সো আপনি দেখেন যে এই আন্দোলন যখন শুরু হলো, এখানে কোনো একক নেতা নাই।